ফার্স্ট লেসন হিসেবে লেসনটা টাইটেল হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। লেসনের হেডলাইন হলো রেট অফ রিঅ্যাকশন, লেসনের হেডলাইন হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। তো এসো আমরা এই আজকের লেসন থেকে কি কি পাচ্ছি। ফার্স্ট ওয়ান হলো গিয়ে খুব করে দেখবা যে গ্রিন কেমিস্ট্রির আইডিয়াটা খুব নেসেসারি। গ্রিন কেমিস্ট্রির আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট, যে গ্রিন কেমিস্ট্রির আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট, আইডিয়াটা ইম্পর্টেন্ট শোনা কথা। এখান থেকে ধরো 1 মার্ক কোশ্চেন হয় হোয়াট ইজ গ্রিন কেমিস্ট্রি, এমসিকিউ তে কোশ্চেন হয় অনেক সময় যে হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্রিন কেমিস্ট্রি। তো এই গ্রিন কেমিস্ট্রিটা হইতেছে যে তুমি শুধু মনে রাখো যে এটা ইকো ফ্রেন্ডলি সিস্টেম অফ প্রোডাকশন। সিম্পল কথা রে বাপ, ইকো ফ্রেন্ডলি সিস্টেম অফ প্রোডাকশন। অর্থাৎ তুমি যা প্রোডাকশন যাবা, যা প্রোডাকশন করবা তা যেন ইকো ফ্রেন্ডলি হয়। গ্রিন কেমিস্ট্রি ইজ ইকো ফ্রেন্ডলি সিস্টেম অফ প্রোডাকশন। ইকো ফ্রেন্ডলি সিস্টেম অফ প্রোডাকশন, এটা সোজা কথা। এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি সিস্টেম অফ প্রোডাকশন, প্রোডাকশনের ইকো ফ্রেন্ডলি সিস্টেমই হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। এই গ্রিন কেমিস্ট্রি ছোট ছোট জিনিস, এগুলো আমি অ্যাভয়েড করতে পারতাম, কিন্তু আমার কাছে শুনলে পরে তোমাদের মনে থাকবে যে স্যার এই কথাটা বলেছিল। গ্রিন কেমিস্ট্রির সাথে রিলেভেন্ট ওয়ার্ড গুলো হচ্ছে অ্যাটম ইকোনমি। একটু ছোট্ট আইডিয়া দিয়ে যাচ্ছি যে অ্যাটম ইকোনমি একটা টার্ম, যেটা হচ্ছে এরকম, তোমরা জেনে থাকবা যে ম্যাস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট, ম্যাস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট তুমি কি চাও, বাই ম্যাস অফ টোটাল প্রোডাক্ট ইনটু 100। তারপরে এটা একটা পার্সেন্ট ভ্যালু, এটা একটা পার্সেন্ট ভ্যালু, যেটা হচ্ছে টোটাল প্রোডাক্টের রেসপেক্টে কত পার্সেন্ট ডিজায়ার প্রোডাক্ট হচ্ছে, ওটা অ্যাটম ইকোনমি। তো অ্যাটম ইকোনমি কি শুড হাই, তাহলে অ্যাটম ইকোনমি কি হওয়া উচিত, শুড হাই, বেশি হওয়া উচিত। তাহলে তোমাকে যদি বলে যে গ্রিন কেমিস্ট্রি দিয়ে যদি বলে অ্যাটম ইকোনমি হাই, কারেক্ট। তবে একটা ভ্যালু মনে রাখো যে আইডিয়াল অ্যাটম ইকোনমি, একবার একটা এমসিকিউ এসেছিল, আইডিয়াল অ্যাটম ইকোনমি কত জানতে চাইছিল এমসিকিউতে, দুইবার দিছিল, দুই বোর্ড। সেটা হলো 65 থেকে 85%, 65 to 85% রিমেম্বার, আইডিয়াল অ্যাটম ইকোনমি। নাম্বার 2, অ্যাটম গ্রিন কেমিস্ট্রির হচ্ছে গিয়া রিসাইক্লিং। গ্রিন কেমিস্ট্রি হচ্ছে বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স, বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স, বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স, বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স মানে যেগুলো কি হয় মাটির সাথে মিশে যায়, বায়োডিগ্রেডেবল, যেগুলো ফিনিশ, ধ্বংস আছে, বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স। রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল এনার্জি এটাও গ্রিন কেমিস্ট্রি। অ্যাটম ইকোনমি গ্রিন কেমিস্ট্রি, রিসাইক্লিং গ্রিন কেমিস্ট্রি, বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স তোমার হচ্ছে গ্রিন কেমিস্ট্রি, এন্ড রিনিউয়েবল এনার্জি গ্রিন কেমিস্ট্রি। গ্রিন হাউস গ্যাস জেনে রাখা লাগে এখানে। গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড হলো মেইন গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড মেইন গ্রিন হাউস গ্যাস, তার বাইরে মিথেন গ্রিন হাউস গ্যাস, নাইট্রাস অক্সাইড গ্রিন হাউস গ্যাস। কালকেও একটা এমসিকিউ আমার চোখে বসছে, এমসিকিউটা এমন যে হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্রিন হাউস গ্যাস, এবং সেখানে কার্বন ডাই অক্সাইড অপশনে ছিল না, আনসার ওয়াজ নাইট্রাস অক্সাইড। এরা হলো গ্রিন হাউস গ্যাস। জেনে নিতে হবে সিএফসি, যেটা ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসি নিয়ে তোমার 3টা ফর্মুলা মনে রাখতে হবে। একটা হচ্ছে ফ্রেয়ন্স 11, কোনটা ফ্রেয়ন্স 12,
and freons 112 এই তিনটা ফর্মুলা মনে রাখলেই চলে আনসার করতে হবে which of the following is freons 11 which of the following is freons 12 which of the following is freons 112 I can assure you এই তিনটার মধ্যেই আসবে তিনটা কষ্ট করে মনে রাখো freons 11 হলো CFCl3 freons 12 হলে বলবা যে CF2Cl2 and freons 112 যেটা এটা একটু কমপ্লেক্স এটা হচ্ছে মাঝখানে দুইটা কার্বন দিবে ওই রাইট সাইডের কার্বনের সাথে একটা ফ্লোরিন দুইটা ক্লোরিন লেফট সাইডের কার্বনের সাথেও একটা ফ্লোরিন দুইটা ক্লোরিন এই হচ্ছে freons 112 alternative refrigerant that means যেটা instead of CFC যেটা হচ্ছে instead of CFC যেটা CFC এর instead সেটা হচ্ছে মনে রাখবা HCFC CFC alternative HCFC CFC alternative HCFC MCQ দিবে which of the following is alternative of CFC alternative কি সেটা হচ্ছে HCFC আরেকটা MCQ দিবে সেটা হলো safer solvent তাহলে safer solvent and সেটার অ্যানসার পাবা হচ্ছে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড ওটা সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড যদি বলে which of the following is safer solvent তাহলে অ্যানসার হচ্ছে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড তাহলে দেখো আমি মোছামুছি করি না ইচ্ছা করে বুঝছো আমি ইচ্ছা করে মুছি নাই এই পুরো যতটুকু দিলাম অতটুকুই এনাফ গ্রিন কেমিস্ট্রি সাইডে তো গ্রিন কেমিস্ট্রি পার্ট মানে আমি এখন যতটুকু তোমাদের সামনে মেনশন করতে পারছি মনে রাখবা এতটুকুই চলবে এতটুকু দিয়ে তোমরা গ্রিন কেমিস্ট্রির এই পার্টটা পার হয়ে আসতে পারবা এতটুকু দিয়ে পার হয়ে আসতে পারবে ইনশাআল্লাহ তো গ্রিন কেমিস্ট্রি জায়গায় যদি একটা এমসিকিউ আছে বা একটা ওয়ান মার্ক কোশ্চেন আছে বা আইডিয়া আছে তাহলে এটা পসিবল দেওয়া সো এমনটা তো আমি এই জায়গাটা থেকে বেরিয়ে যাব গ্রিন কেমিস্ট্রি ডান দিস ইজ এনাফ ওকে দেন হলো রেট অফ রিঅ্যাকশন দেন হলো রেট অফ রিঅ্যাকশন তো ফার্স্ট অফ অল রেট অফ রিঅ্যাকশনের ডেফিনেশন খুবই আছে ডেফিনেশনটা দুই ভাবে দেওয়া যায় তার একরকম এরকম the decreasing of amount of reactant and increasing of amount of product at unit time is called rate of reaction তাহলে তোমরা জানো যে ফর দ্য টাইম বিং একটা রিঅ্যাকশনের রিঅ্যাক্টেন্টের অ্যামাউন্ট ডিক্রিজ হয় এন্ড প্রোডাক্টের অ্যামাউন্ট ইনক্রিজ হয় কত ডিক্রিজিং মানে অ্যামাউন্ট অফ রিঅ্যাকশন বা ইনক্রিজিং অ্যামাউন্ট অফ প্রোডাক্ট যেটা সেটাই হচ্ছে রেট অফ রিঅ্যাকশন আরেকভাবে বলা চলে যে দ্য চেঞ্জ অফ concentration of reactant
and product, এটা আরো সিম্পল করে বলা যায় যে the change of concentration of reaction and product, the change of concentration increase হোক আর decrease হোক, the change of concentration of reaction and product at unit time is called rate of reaction, এভাবেও মেনশন করা যায়। এন্ড এটাকে ডিনোট করতেছে মাইনাস ডিসি বাই ডিটি দিয়ে। রিঅ্যাকট্যান্টের অ্যামাউন্ট ডিক্রিজ হয় বলে এটা এরকম পাওয়া গেছে মাইনাস ডিসি বাই ডিটি, অর ডিএক্স বাই ডিটি দিয়েও এক্সপ্রেস করে। তাহলে মাইনাস ডিসি বাই ডিটি অর ডিএক্স বাই ডিটি হচ্ছে রেট অফ রিঅ্যাকশন, মাইনাস ডিসি বাই ডিটি অর ডিএক্স বাই ডিটি দুইটাই রেট অফ রিঅ্যাকশন। এন্ড ইউনিট অফ রেট অফ রিঅ্যাকশন হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। ইউনিট অফ রেট অফ রিঅ্যাকশন হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড হচ্ছে ইউনিট অফ রেট অফ রিঅ্যাকশন, যেটা এমসিকিউ তে ভেরি কমন আস্ক করবে যে হোয়াট ইজ দ্য ইউনিট অফ রেট অফ রিঅ্যাকশন, অ্যান্সার মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, রিমেম্বার এটা হচ্ছে ইউনিট অফ রেট অফ রিঅ্যাকশন। এখন নাও আমরা যেটা জানি যে মাইনাস ডিসি বাই ডিটি, দ্যাট মিনস রেট অফ রিঅ্যাকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন। Rate of reaction is directly proportional to the concentration, minus dc by dt proportion c. তো যেখানে minus dc by dt is equal to kc, এইটাও একটু মনে রাখতো যে minus dc by dt equal to kc, যেখানে minus dc by dt হইতেছে rate of reaction আর k টাকে বলা হয় হচ্ছে rate constant। রিমেম্বার k টা খুব সিগনিফিকেন্ট এখানে, তা হচ্ছে rate constant। তাহলে এটাকে ইকুয়েশন হিসেবে মনে রেখো যে মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল টু কেসি, আর কে হচ্ছে রেট কনস্ট্যান্ট। তাহলে রেট অফ রিঅ্যাকশন দেওয়া আছে, রেট কনস্ট্যান্ট ডিটারমিন করা যাবে যদি কনসেন্ট্রেশন জানা থাকে। তো এটাও একটা ইকুয়েশন ছোটখাটো। মাইনাস ডিসি বাই ডিটি ওটা নিজেও একটা ইকুয়েশন। কিভাবে? অনেক সময় ছোট ছোট কাজ দেখবা, minus dc by dt is equal to actually minus c2 minus c1 by t2 minus c1. মাইনাস ডিসি বাই ডিটিও ক্যালকুলেট করা যায় কিভাবে? মাইনাস ডিসির পরিবর্তে c2 minus c1 বাই নিচে হচ্ছে t2 minus c1, মানে c2 minus c1 ডিসি আর t2 minus c1 হচ্ছে ডিটি। তো t1 টেম্পারেচারে c1 দিয়ে দিবে, t2 সরি টেম্পারেচার না টাইম, t1 টাইমে c1 দেওয়া থাকবে আর t2 টাইমে c2 দেওয়া থাকবে। তোমাকে বলবে রেট অফ রিঅ্যাকশন কত, দেখবা যে এমসিকিউ তে দিয়ে দিবে, ছোট্ট কাজ। তাহলে এইভাবে করবা। তাহলে এই হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। এই স্লাইডটা কিসের? তাহলে রেট অফ রিঅ্যাকশন কি জানতে চাইলে আনসার ইউনিট কি, এমসিকিউ তে জানতে চাইতে পারে কি দিয়ে ডিনোট করো, সেটা রেট অফ রিঅ্যাকশনের সাথে রেট কনস্ট্যান্টের কি রিলেশন, বা রেট অফ রিঅ্যাকশন যদি ক্যালকুলেট করতে বলে ছোট্ট করে তাহলে ওটা কি, এরকম আর কি ব্যাপারটা। and then আমাদের আসবে হলো কন্ট্রোলিং ফ্যাক্টর অফ রেট অফ রিঅ্যাকশন, অর্থাৎ রেট অফ রিঅ্যাকশনের কন্ট্রোলিং ফ্যাক্টর কি কি। কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ রেট অফ রিঅ্যাকশন আগে জেনে নেই কি কি। এক হচ্ছে টেম্পারেচার, নাম্বার 1, নাম্বার 2 প্রেসার, নাম্বার 3 concentration, and number 4 catalyst, number 5 size of particle,
তাহলে these are the controlling factors of rate of reaction. টেম্পারেচার ইনক্রিজ ডিক্রিজে রেট অফ রিঅ্যাকশন চেঞ্জ হবে, প্রেসার ইনক্রিজ ডিক্রিজে রেট অফ রিঅ্যাকশন চেঞ্জ হবে, কনসেন্ট্রেশন ইনক্রিজ ডিক্রিজ রেট অফ রিঅ্যাকশন চেঞ্জ হবে, ক্যাটালিস্ট দিলে রেট অফ রিঅ্যাকশন চেঞ্জ হবে, পার্টিকেলের সাইজ যদি ছোট বড় হয় তাহলেও রেট অফ রিঅ্যাকশন চেঞ্জ হবে। So these are the controlling factors of rate of reaction, যার মধ্যে আমরা টেম্পারেচার এফেক্ট এখন ডিসকাস করব। সেটা কি? এফেক্ট অফ টেম্পারেচার অন রেট অফ রিঅ্যাকশন। এফেক্ট অফ টেম্পারেচার অন রেট অফ রিঅ্যাকশন, যে রেট অফ রিঅ্যাকশনের ওভার টেম্পারেচার এফেক্ট কি। তাহলে এটা এই সিকোয়েন্স একটু মনে রেখো যে ইনক্রিজিং টেম্পারেচার increases kinetic energy. Increasing temperature increases kinetic energy. Increasing kinetic energy increases collision of molecules. টেম্পারেচার ইনক্রিজ হলে কাইনেটিক এনার্জি ইনক্রিজ হবে, কাইনেটিক এনার্জি ইনক্রিজের সাথে সাথে কলিশন অফ মলিকিউল ইনক্রিজ হবে, মানে মলিকিউলের মধ্যে কলিশন বাড়তে থাকবে। ইনক্রিজিং কলিশন অর্থাৎ কলিশন বাড়ার কারণে increases bond breaking. কলিশন বাড়লে বন্ড ব্রেক করবে বেশি। and finally rate of reaction increase হবে, so that increasing bond breaking increases rate of reaction. তাহলে স্টার্ট করছি হচ্ছে ইনক্রিজিং টেম্পারেচার দিয়ে, শেষ করছি হচ্ছে ইনক্রিজিং রেট অফ রিঅ্যাকশন দিয়ে। তারপর টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে কাইনেটিক এনার্জি ইনক্রিজ হয়, যেটার কারণে কলিশন ইনক্রিজ হয়, যার কারণে বন্ড ব্রেকিং ইনক্রিজ হয়, তার কারণেই রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ হয়। So that we can say the increasing temperature increases rate of reaction. And একটা এক্সপেরিমেন্টালি এটা দেখানো গেছে, যেটা বলে সেটা হচ্ছে যে রেট অফ রিঅ্যাকশন কি হয়ে যায়? ডাবল হয়ে যায় ইফ বা ইফ না উইথ 10 ডিগ্রি with increasing 10 degree Celsius. মানে আমরা যদি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়াতে পারি তাহলে রেট অফ রিঅ্যাকশনটা ডাবল হয়ে যাবে। তাহলে একটা এমসিকিউ আসলো, সাপোজ যে কত ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করলে রেট অফ রিঅ্যাকশন ডাবল হয়? অ্যান্সার 10 ডিগ্রি সেলসিয়াস। ভাইস ভার্সা 10 ডিগ্রি সেলসিয়াসে রেট অফ রিঅ্যাকশন কি হয়? ডাবল হয়। তাহলে রিমেম্বার দিস যে 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রেট অফ রিঅ্যাকশন কি হয়ে যায়? ডাবল হয়ে যায়। আর যেটা দিয়ে আর্হেনিয়াস ইকুয়েশন এস্টাবলিশ করা হয়েছে, আর যেটা দিয়ে আর্হেনিয়াস ইকুয়েশন এস্টাবলিশ করা হয়েছে, আর আর্হেনিয়াস ইকুয়েশন হচ্ছে k = a * e⁻⁻ EA/RT।
এন্ড এটা হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশন k is equal to a into e to the power minus a by rt। রিমেম্বার এটা হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশন। তো তোমাকে এমসিকিউ এটাও তো দিতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ আরহেনিয়াস ইকুয়েশন, দিতেও which of the following is correct Arrhenius equation or which of the following is Arrhenius equation। তো এটাই হচ্ছে Arrhenius equation। তো Arrhenius equation থেকে Arrhenius equation যেটা তার থেকে তুমি পেয়ে গেলে যে k is equal to a into e to the power minus ea by rt। একটু বলে নেই এই k হচ্ছে রেট কনস্ট্যান্ট, kটা হচ্ছে রেট কনস্ট্যান্ট, আর ea যেটা দেখতেছো ওটাকে বলে অ্যাক্টিভেশন এনার্জি। ea যেটা দেখতেছো ওটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, আর মোলার গ্যাস কনস্ট্যান্ট, আর টি হচ্ছে কেলভিন টেম্পারেচার, আর এ যেটা এটা হচ্ছে আরহেনিয়াস কনস্ট্যান্ট। এইটা হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আমরা যেটা পাবো সেটা থেকে লগ কে ইকুয়াল টু লগ এ মাইনাস ই ডিভাইড 2.303 আর ইন্টু 1/t। তো যে কোনো ভাবে আমরা এটা পাবো, তো এটাও মেমোরাইজ করতে হবে, এটা থেকে এটা পাবো যেটা মেমোরাইজ করতে হবে। আর তা হলো লগ কে ইকুয়াল টু লগ এ মাইনাস ই এ বাই 2.303 আর ইন্টু 1/t। এটা থেকে এই ইকুয়েশনটা ডিরাইভ করা হয়েছে। এই ইকুয়েশন থেকে আবার একটা গ্রাফ প্লট করা হয়, আর সেই গ্রাফ প্লট করা হয় লগ কে ভার্সাস 1/t দিয়ে। লগ কে ভার্সাস 1/t, লগ কে ভার্সাস 1/t করলে আমরা স্ট্রেট লাইন পাই ডাউনওয়ার্ডে। লগ কে ভার্সাস 1/t করলে এই ইকুয়েশনের কারণে আমরা পাই হচ্ছে স্ট্রেট লাইন এন্ড সেটা ডাউনওয়ার্ড। আর তখন আমরা যদি এখানে একটা স্লপ আঁকি স্ট্রেট লাইন ইকুয়েশনের হিসেবে একটা স্লপ করি, স্লপ, আর স্লপের ভ্যালুটা হলো মাইনাস ইএ ডিভাইড 2.303 আর। স্লপের পার্টটা হচ্ছে মাইনাস ইএ বাই 2.303 আর, যেটা এই এতটুকু মাইনাস ইএ বাই 2.303 আর, বিকজ আমরা এই লগ কে ভার্সাস 1/t করছি, যেটা হলো y ইকুয়াল টু mx প্লাস c। স্ট্রেট লাইন ইকুয়েশন বলি আমরা এটাকে। তাহলে লগ কে ভার্সাস 1/t করলে স্লপ কি হয় মাইনাস ই এ বাই 2.303 আর, মাইনাস ই এ বাই 2.303 আর। এটাই অনেক সময় তোমার কাছে জানতে চাইবে, এরকম গ্রাফ দিতে পারে নাও দিতে পারে, জাস্ট মেনশন করে দিতে পারে যে স্লপ ইকুয়াল টু -75। আমি একটা এক্সাম্পল দিলাম যে স্লপের ভ্যালু -75, স্লপ ইজ ইকুয়াল টু -75, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কত? রিমেম্বার দিস, স্লপ দেওয়া থাকবে, বলবে যে অ্যাক্টিভেশন এনার্জি কত, স্লপ দিয়ে বললো অ্যাক্টিভেশন এনার্জি কত। তাহলে তুমি জানো যে স্লপ হচ্ছে এটা, তাহলে তো তুমি ইজিলি বলে দিতে পারতেছো যে মাইনাস ইএ ডিভাইড 2.303 আর ইজ ইকুয়াল টু -75। তাহলে মাইনাস মাইনাস কাটা গেলে ইএ ইকুয়াল টু কি হয় 2.303 ইন্টু আর এর ভ্যালু ইন্টু 75। এবার আর এর ভ্যালু 2.303 ইন্টু আর এর ভ্যালু 8.314। এটা ইউজ করো, করে 75 দাও,
করলে পাবা হচ্ছে 1432, যেটা পাইছো সেটা জুলে, এটা আসছে জুল পার মোল, রিমেম্বার আসছে জুল পার মোল। তো এটা অনেক সময় প্রয়োজনে কিলো জুলে নেওয়ার জন্য 1.43 কিলো জুল পার মোল, তখন ব্যাস হয়ে গেল। এমসিকিউ অপশন দেখবা, এটা দেওয়া আছে। তো আরহেনিক্স ইকুয়েশন এন্ড পরবর্তীতে এটা থেকে তোমার এই ইকুয়েশনটা পাওয়া যায়, যা দিয়ে তুমি অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেট করতে পারো, and which is important, and which is important তবে আরহেনিক্স ইকুয়েশনের আরেকটা তোমার ইয়ে আছে, আরহেনিক্স ইকুয়েশনের মানে ফার্স্ট ও সেকেন্ড একটা থার্ড আছে, যেটা সেকেন্ড থেকে আসছে, সেটা খুবই ইম্পর্টেন্ট। আর তা হলো এরকম, লগ K2 upon K1 is equal to EA by 2.303 R ব্র্যাকেটে T2 minus T1 by T1 into T2, যেটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আরহেনিয়াস ইকুয়েশন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এটাও একটা, আরহেনিয়াসের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এটাও একটা, যে log K2 by K1 equal EA by 2.303 R into T2 minus T1 by T1 into T2। খেয়াল করে নিও, এই পাশে log K2 by K1 করা আছে। তো এই ইকুয়েশনটার অ্যাপ্লিকেশন, এই ইকুয়েশনের অ্যাপ্লিকেশনটা কোথায় করবা দেখো, অ্যাপ্লাই করবা এরকম একটা কোশ্চেন আসলে পরে, যে at 25 ডিগ্রি সেলসিয়াস and 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, rate constant of a reaction are 1.5 10 inverse C per second and 3 into 10 inverse C per second। বলে বললো ক্যালকুলেট the activation energy, ক্যালকুলেট the activation energy। এইরকম একটা ব্যাপার যদি তোমাকে দিয়ে দেয়, তাহলেই বুঝবা যে এটা অ্যাপ্লাই করতে হবে। 25 ডিগ্রি সেলসিয়াসের রেট কনস্ট্যান্ট এটা, 35 ডিগ্রি সেলসিয়াসের রেট কনস্ট্যান্ট এটা, তার মানে হলো এইটা T1 এটা K1 আর এটা T2 এটা K2। তো ক্যালকুলেশন করা যেতে পারে। এখন ক্যালকুলেশনটা এরকম, তুমি বলতে পারো যে log K2 by K1 equal EA by 2.303 R T2 minus T1 by T1 into T2। এবার log K2 এর ভ্যালু 3 into 10 inverse 3, সেকেন্ডটা K1 এর ভ্যালু 1.10 inverse 1.5 10 inverse 3 equal to EA by 2.303 R এর ভ্যালু 8.314। এখানে আছে হলো গিয়া T2 হলো 35 ডিগ্রি সেলসিয়াসে, কেলভিনে নিলে সেটা হবে তোমার 35 তো 308 মাইনাস 298 25 ডিগ্রিতে, এদিকে 298 ইন্টু 308 এলসিএম করলে। এবার তোমার ক্যালকুলেশন তোমার হাতে, তুমি শুধু ইএটা বাইর করে নিয়ে আসবে, তাই তো? তারপরে আমি কি করি সেটা দেখো, আমি এই ক্যালকুলেশন করে ফেলছি আগে, 0.301 করে ফেলছি, 0.301 এই পাশটায়। ইএ বাই
2.303 ইন্টু 8.314 আমি রেখে দিছি, লগের কাজটা করে ফেলছি শুধু ওদিকে, ইন্টু এদিকে সাবট্রাক্টটা করে ফেলছি 10, এই সাবট্রাক্টটা করে ফেলছি 10, মুখে মুখে যেটা হইছে আর কি ওটা করে ফেলছি, আর সব রেখে দিছি, লগের কাজটা করছি আর ওই মাইনাসের কাজটা করছি। এবার আমি একবারে এটাকে লেফটে নিয়ে আসছি, আর কি করছি, এই 0.301, 2.303, 8.314, 298 আর এই যে 308 সব আমার উপরে, শুধুমাত্র এই যে 10 উপরে ছিল সেটাই শুধু নিচে যাবে, তাতে করে ই এর ভ্যালুটা 529 6.27 মানে স্যার 6.27 10 to the power -4 না মানে 5 এখানে 6 প্রথমে 6 না মনে হয় এরকম আসছে 0.301 into 2.303 into 8.314 into 298 into 398 divide হচ্ছে 10, ও মা অনেক আছে যে 68354 এত ভ্যালু, six eight three five four 1.532 log 2301 ঠিক আছে, আর এর ভ্যালু 8.1 এত 10 by 298 308 298 308, হ্যাঁ সবই তো ঠিক আছে, আবার চেক করে নিই দেখো 0.301 into 2.303 into 8.314 into 298 into 308 divided by 10 না 52 তো 52897 52897 হ্যাঁ আমি তো ঠিকই দিয়েছিলাম, 52 শুধু এখানে 89 5289 5289 52897 ডেসিমেলের পরে আর নেওয়া লাগে না, 52897 52897 এটাও জুলে আসছে, আর এটাকেও কিলো জুলে নেওয়ার জন্য 52.89 কিলো জুলে নেওয়া লাগবে, কিলো জুল পার মোল 52.89 কিলো জুল পার মোল, কিলো জুল পার মোল। তো এই হচ্ছে যে তোমার অ্যান্সার, এটা অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেশন এন্ড ভেরি ইম্পর্টেন্ট ক্যালকুলেশন, এটাও অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেশন হিসেবে ভেরি ইম্পর্টেন্ট। তো অ্যাক্টিভেশন এনার্জির এই ক্যালকুলেশনটা সিকিউ স্ট্যান্ডার্ড, এই ক্যালকুলেশনটা অফকোর্স সিকিউ স্ট্যান্ডার্ড, তাহলে এটা দিতে চাইলে তারা টেম্পারেচার মেনটেন করে দিবে এন্ড রেট কনস্ট্যান্ট মেনটেন করে দিবে, যদি দেয় তাহলে এই ক্যালকুলেশনটা অ্যাক্টিভেশন এনার্জির জন্য এই ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট, তখন এই ক্যালকুলেশনটা তখন ভেরি ইম্পর্টেন্ট। তো এখন কোশ্চেন হচ্ছে যে অ্যাক্টিভেশন এনার্জি কি, তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে অ্যাক্টিভেশন এনার্জিটা কি, যেটা নিয়ে এতক্ষণ কথা হচ্ছে, যে অ্যাক্টিভেশন এনার্জি কি। অ্যাক্টিভেশন এনার্জিটা এরকম যে the minimum amount of energy, তাহলে এটা একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি, the minimum
আচ্ছা দেখো, তো অ্যাক্টিভেশন এনার্জিটা কি, মানে অ্যাক্টিভেশন এনার্জির যে ডেফিনেশনটা, যে হোয়াট ইজ অ্যাক্টিভেশন এনার্জি, সেটা হচ্ছে দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি, হুইচ ইজ রিকোয়ার্ড। তার মানে তোমার এটা একটা রিকোয়ার্ড এনার্জি, তাহলে দি মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ রিকোয়ার্ড টু অবটেইন, বা টু অবটেইন না বলে আরেকটা ওয়ার্ড দেই, টু অ্যাটেইন, ওয়ার্ডটা এটা বেটার হবে, টু অ্যাটেইন, এটা অ্যাটেইন করতে চাচ্ছি তো এই জন্য। দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ রিকোয়ার্ড টু অ্যাটেইন, কি অ্যাটেইন, ট্রানজিশন স্টেট of a reaction is called activation energy. তাহলে যদি বলে হোয়াট ইজ অ্যাক্টিভেশন এনার্জি, তাহলে এটা তোমার অ্যান্সার, দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ রিকোয়ার্ড টু অ্যাটেইন ট্রানজিশন স্টেট অফ এ রিঅ্যাকশন ইজ কল্ড অ্যাক্টিভেশন এনার্জি। So let's see, এটাকে বলা হয় পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম, পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম, পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম। ধরো এনার্জি আছে এখানে, ধরো 10, 20, 30, 40, 50, 60 সাপোজ, যেটা পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ একটা রিঅ্যাকটেন্টের কাছে যে এনার্জিটা থাকে, মানে তার নিজের এনার্জি যেটা। পটেনশিয়াল এনার্জি এটা হচ্ছে তার নিজের এনার্জি, 10 টু এই যে 1, 2, 3, 4, 5, 6, দেখো এগুলো হচ্ছে তার নিজের এনার্জি, 10, 20, 30, 40, 50 and 60, এগুলো হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তো একটা রিঅ্যাকটেন্ট তার এনার্জি, রিঅ্যাকটেন্ট শুরু হয়েছে ইনিশিয়াল এনার্জি দিয়ে, সেটা হচ্ছে 20, তারপরে এটা হচ্ছে ট্রানজিশন স্টেট, তারপরে হলো গিয়া প্রোডাক্ট। তাহলে ইনিশিয়াল অবস্থায় রিঅ্যাকটেন্ট, তখনকার এনার্জি হলো ই ক্যাপিটাল এ, আর যখন প্রোডাক্টে গেছে তখনকার এনার্জি হলো ই ক্যাপিটাল বি, আর এটা হচ্ছে গিয়া ট্রানজিশন স্টেট। এটা হচ্ছে ট্রানজিশন স্টেট, অর্থাৎ একটা রিঅ্যাকটেন্ট প্রোডাক্টে যেতে ট্রানজিশন স্টেট হয়ে যাওয়া লাগে। ট্রানজিশন স্টেটটা কি, সেটা অনেকটা এরকম, ধরো এ বি একটা মলিকিউল, এটা সি এর সাথে রিঅ্যাকশন করছে, করে এ প্লাস বি সি মলিকিউল প্রডিউস করছে। তাহলে এবি মলিকিউল থেকে এখন কি হচ্ছে, বিসি মলিকিউল, তার মানে এবি বন্ড থেকে কি হয়েছে, বিসি বন্ড। ট্রানজিশন স্টেটটা হচ্ছে এমন একটা স্টেট, যে স্টেটে বি যে নতুন করে বন্ড ফর্ম করবে সি এর সাথে, আর বি এর সাথে বন্ড ব্রেক করবে, এই দুইটা বন্ড একসাথে থাকবে এন্ড ইকুইলিব্রিয়ামে থাকবে। যেটা ব্রেক করবে সেই বন্ড, যেটা ফর্ম করবে সেই বন্ড, রিঅ্যাকটেন্টের বন্ড এন্ড প্রোডাক্টের বন্ড দুইটাই কি থাকবে, ইকুইলিব্রিয়ামে আসবে। এই স্টেটটার নাম ট্রানজিশন স্টেট। বন্ড ব্রেক করে বন্ড ফর্ম করার আগে এই স্টেটে আসতে হয়, যেটাকে বলে ট্রানজিশন স্টেট। তাহলে রিঅ্যাকটেন্ট ট্রানজিশন স্টেট হয়ে প্রোডাক্টে গেছে, এই ট্রানজিশন স্টেটে মনে করো এনার্জি হচ্ছে ইএক্স। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি আমরা কি দিয়ে এক্সপ্রেস করি, ই এ দিয়ে। তাহলে ই এর ভ্যালু কত, তাহলে ই এক্স মাইনাস ই ক্যাপিটাল এ, মানে হচ্ছে তার এই যে ট্রানজিশন স্টেটের এনার্জি আর ইনিশিয়াল স্টেটের এনার্জি যে ডিফারেন্সটা,
সেটাই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, অর্থাৎ এতটুকু এনার্জিই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। কেমন করে? কারণ কি বলছো, দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ রিকোয়ার্ড টু অ্যাটেইন ট্রানজিশন স্টেট, অর্থাৎ এখান থেকে ট্রানজিশন স্টেট যাওয়া পর্যন্ত কতটুকু এনার্জি তাকে অ্যাকোয়ার করা লাগবে, সেটাই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে সেই অ্যামাউন্টটা কি? এই দুইটা ডিফারেন্স না? ইএক্স এর ভ্যালু কত? 60, আর ই এর ভ্যালু কত? 20। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কত? 40 কিলো জুল। তাহলে এই গ্রাফে অ্যাক্টিভেশন এনার্জি কত আছে? 40 কিলো জুল। তাহলে এটা হচ্ছে 40 কিলো জুল, রিমেম্বার। এন্ড এখানে আরেকটা ক্যালকুলেশন করা যাবে এই গ্রাফ থেকেই, তা হচ্ছে ডেল্টা এইচ, যেটাকে হিট অফ রিয়াকশন। আর ডেল্টা এইচ কিভাবে বার করে? সেটা হচ্ছে প্রোডাক্টের এনার্জি ইবি মাইনাস রিয়াক্টের এনার্জি ইএ। ডেল্টা এইচ মানে তো আবার প্রোডাক্টের এনার্জি মাইনাস রিয়াক্টেন্টের এনার্জি। তাইলে ইবি ছিল 10, এই যে 10, আর ইএ হলো গিয়ে 20, এই যে -20। তাহলে 10 - 20 কত হয়? -10 কিলো জুল। তো ডেল এইচ যেহেতু নেগেটিভ আসছে, তাহলে এটা কি? এক্সোথার্মিক। তাহলে এটা এক্সোথার্মিক না এন্ডোথার্মিক তাও তুমি বলে দিতে পারতেছো। ডেল এইচ কত বলে দিতে পারতেছো, অ্যাক্টিভেশন এনার্জি কত বলে দিতে পারতেছো। এই গ্রাফটা এই কারণে খুব ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয় পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম। তাহলে এটা থেকে তোমরা কি করতে পারবা? অ্যাক্টিভেশন এনার্জি, ডেল্টা এইচ এন্ড হিট অফ রিঅ্যাকশন বা কোন টাইপের রিঅ্যাকশন এটা জানা যেতে পারে। এটা এক্সোথার্মিক হবে। আবার যদি করতাম আমি প্রোডাক্টটাকে আমি 30 তে নিয়ে থেমে দিতাম, এই যে 30 প্রোডাক্টটা, যে প্রোডাক্টের 30, তাহলে এই গ্রাফটা যদি আঁকতাম তাহলে হয়তো অ্যাক্টিভেশন এনার্জি ঠিকই থাকতো, কিন্তু ডেল এইচ চেঞ্জ হয়ে যেত এবং সেটা আসতো পজিটিভ, তাইলে হইতো এন্ডোথার্মিক। তাহলে এটা এক্সোথার্মিক হইতে পারে, এন্ডোথার্মিক হতে পারে। তাহলে পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম থেকে এই জিনিসগুলো জানা যাবে, এন্ড তোমরা সেটা জানতে পারতে হবে। এবার আসো, অ্যাক্টিভেশন এনার্জির সাথে রেট অফ রিঅ্যাকশনের কি রিলেশন? অ্যাক্টিভেশন এনার্জির সাথে রেট অফ রিঅ্যাকশনের কি রিলেশন? তা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি যত বেশি, রেট অফ রিঅ্যাকশন তত কম। অ্যাক্টিভেশন এনার্জি যত মোর হবে, রেট অফ রিঅ্যাকশন তত লেস হবে। কেন? কারণ অ্যাক্টিভেশন এনার্জি তো একটা এনার্জি হিল, একটা শক্তির পাহাড়। তো এই এনার্জি হিল যত হাই হবে, সেটা ওভারকাম করা রিঅ্যাক্টেন্টের পক্ষে তত কম পসিবল হবে, তত কম মলিকিউল কি হইতে পারবে, একসাথে অ্যাক্টিভেটেড হইতে পারবে, ওভারকাম করতে পারবে। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি যত কম হবে, অ্যাক্টিভেশন এনার্জি যত লেস হবে, রেট অফ রিঅ্যাকশন তত মোর হবে। আর অ্যাক্টিভেশন এনার্জি যত মোর হবে, রেট অফ রিঅ্যাকশন তত লেস হবে। তাহলে অ্যাক্টিভেশন এনার্জির সাথে রেট অফ রিঅ্যাকশন ইনভার্স রিলেশন, অর্থাৎ একটা কম হলে একটা বেশি হয়। তার মানে অ্যাক্টিভেশন এনার্জির উপরে ডিপেন্ড করবে রেট অফ রিঅ্যাকশন। অ্যাক্টিভেশন এনার্জি কম হলে রেট অফ রিঅ্যাকশন বেশি হবে, অ্যাক্টিভেশন এনার্জি বেশি হলে রেট অফ রিঅ্যাকশন কম হবে। রেট অফ রিঅ্যাকশন কি হবে সেটা অ্যাক্টিভেশন এনার্জির উপর ডিপেন্ড করবে। And it is very important, it is really important. So up to this was my target. তাহলে এবার তোমরা শুধু চিন্তা করো যে আজকের ক্লাসে এই যে আমার সাথে 50 মিনিট ছিলা, এই যে জানাটা হয়ে গেল, এই যে জানা হয়ে গেল তোমার হচ্ছে গিয়ে রেট অফ রিঅ্যাকশন কি, গ্রিন কেমিস্ট্রি দিয়ে শুরু করলে গ্রিন কেমিস্ট্রির ইনফরমেশন থেকে শুরু করে রেট অফ রিঅ্যাকশনের ইনফরমেশন হয়ে আসা, আরহিমিয়াস ইকুয়েশন দেখা, সেই ইকুয়েশন দিয়ে প্রবলেম সলভ করা, অ্যাক্টিভেশন এনার্জির আইডিয়াটা নেওয়া, পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রামটা দেখা, এর বেশি কি চাই একটা 15 মিনিটে একটা স্টুডেন্ট? আর এর বেশি কি নিতে পারে?